রহমান রাহিম। দণ্ডবিধি আইন 1860 সালের আমরা দণ্ডবিধি আইনের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আর একটা ক্লাস হলেই আমাদের দণ্ডবিধি আইন শেষ হবে। পরবর্তী ক্লাস হচ্ছে মাইনর অ্যাক্ট, 4টি আইনের মাইনর অ্যাক্ট পর্ব। এই মাইনর অ্যাক্টের মধ্যে স্থানীয় আইন বা বিশেষ আইন থাকবে। তো এখন প্রথমে আমি সূচি বলি, তারপরে 463 থেকে মূল আলোচনা করবে ইনশাল্লাহ। 410 হলে চুরাই মাল। 410-এর চুরাই মাল 5 প্রকারের মালকে চুরাই মাল বলা হয়। এই চুরাই মাল 5 প্রকারের মালকে চুরাই মাল বলা হয়। চুরাই মাল রাখার শাস্তি হলো 411। চুরাই মাল রাখার শাস্তি 411। এরপর 412 হচ্ছে ডাকাতির মাধ্যমে সংগঠিত অপরাধের মাল। ডাকাতির মাধ্যমে যে মালামাল অর্জিত হয়েছে ওই মালামাল কাছে রাখার শাস্তি। 412 ডাকাতির মাধ্যমে অর্জিত মালামাল কাছে রাখার শাস্তি। 413 অভ্যাসগতভাবে চুরাই মাল কড়াই বিক্রি করার শাস্তি। অভ্যাসগতভাবে চুরাই মাল কড়াই বিক্রি করার শাস্তি। 414 চুরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তা করার শাস্তি। এখানে সহায়তাকারীর শাস্তি। চুরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তাকারীর শাস্তি 414। 415 হচ্ছে প্রতারণা। 415 হচ্ছে প্রতারণা। এটা মুখে হতে পারে, এটা লিখিত হতে পারে। প্রতারণা মৌখিকভাবে হতে পারে, লিখিত হতে পারে, স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি হতে পারে। প্রতারণার শাস্তি আছে, প্রতারণার শাস্তি আছে 417। 415 হচ্ছে প্রতারণার সংজ্ঞা, 417 হচ্ছে প্রতারণার শাস্তি। 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা। 417 শাস্তি আছে 419। 417 শাস্তি 419 দ্বারায়। 420 প্রতারণা সম্পত্তি প্রবণ করা, মানে প্রতারণার মাধ্যমে যখন সম্পত্তি হস্তান্তর হয়ে যায় তখন হলো 420 420 দ্বারা, তখন তার শাস্তি 420। প্রতারণার মাধ্যমে যখন সম্পত্তি অর্জন করা হয়ে যায় তখন তার শাস্তি 420। এরপর আছে 425 হলো অনিষ্ট। অনিষ্ট হচ্ছে অন্যের ক্ষতি করা, নিজের তেমন লাভ হয় না এবং নিজের সম্পত্তি নিজেও ক্ষতি করে, তাকে অনিষ্টিত বলে। অনিষ্ট নিজের সম্পত্তি কখন হয়? বিমা করছি, বিমার মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করছি, সেই সম্পত্তি যদি আমি পুরা দেই, সম্পত্তির বিমা আছে, তাহলে সম্পত্তি নষ্ট হয়ে যাবে, আমি অনেক টাকা লাভবান হবো। এই ক্ষেত্রে নিজের সম্পত্তি পুরা দেয় ওই বিমার টাকা পাওয়ার আশায়, এরাও বিমার লোকের অনিষ্ট করলো, মানে ক্ষতি করলো। 426 হলো অনিষ্টের শাস্তি। 426 অনিষ্টের শাস্তি। এইখানে কয়টা ধারা আছে, এই ধারাগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে জয়? এগুলো মনে রাখতে হবে যে ছোট ছোট এই কথা মুখস্থ করার দরকার নাই, পুস্তক সহজে কোনদিন আসে দেখে নেবা। তারপরে 431 সরকারি রাস্তা, পুল, নদী, খাল ইত্যাদি ইত্যাদি অনিষ্ট করার শাস্তি। সরকারি রাস্তা, পুল, নদী, খাল অনিষ্ট করার শাস্তি। সরকারি রাস্তা, পুল, নদী, খাল এগুলো ক্ষতি করার শাস্তি 431। 436 হলো দালান, দালান ঘর, তাঁবু, মানুষের উপাসনালয়, মানুষের বসবাস করার স্থান, গুদাম ইত্যাদি যদি অগ্নি সংযোগ করে বা বিস্ফোরক দ্রব্য দ্বারা অনিষ্ট করে, বা বিস্ফোরক দ্রব্য দ্বারা যদি কোনো বিল্ডিং, মানুষের বসবাস করার স্থান, ধর্মীয় প্রতিষ্ঠান, সম্পত্তি সংরক্ষণের স্থান এগুলো করে, তাহলে তিনি অনিষ্ট করছেন। 336 দ্বারায় তার শাস্তি। 341 অপরাধজনক অনধিকার প্রবেশ। 341 অপরাধজনক অনধিকার। 441 অপরাধজনক অনধিকার প্রবেশ। 441 অপরাধজনক অনধিকার প্রবেশ এর সংজ্ঞা। 442 অনধিকার গৃহে প্রবেশ। 442 অনধিকার গৃহে প্রবেশ। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ, এর শাস্তি লাগে 447। কথা কত কষ্ট আছে। 447 হলো অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি। 442 হচ্ছে অনধিকার গৃহে প্রবেশ। 442 হচ্ছে অনধিকার গৃহে প্রবেশ। এই অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 448 দ্বারা। এই অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 448 দ্বারা। অনধিকার গৃহে প্রবেশ শাস্তি 448 দ্বারা। এরপর এখানে 445 হচ্ছে অপথে গৃহে প্রবেশ। 445 অপথে গৃহে প্রবেশ। এই অপথে গৃহে প্রবেশ হয় কয়ভাবে? 6 ভাবে। এই অপথে গৃহে প্রবেশ হয় 6 ভাবে। এর উপাদান করা 6টা, এর বৈশিষ্ট্য করা 6টা। কিভাবে অপথে প্রবেশ করা যায় ব্যাখ্যা তো আল্লাহ দিলে গতবার বলছিলাম।
এরপরে আসেন এখানে 446, 47, 48, 49, এখানে ব্যাপক পড়া, সীমিত কথার 19-20। হ্যাঁ, এইভাবে যদি পড়েন, মনে না রাখতে পারেন, আর আগলে পর আমি মনে করি সরাসরি দিনের বেলা একটা ছুরি, রাত্রির বেলা একটা ছুরি, এই দুটো মনে রাখলে, এই দুটো পারলে আপনি ঠেকে থাকবেন না। খালি 454 হচ্ছে কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। 454 কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, এটা দিনের বেলায়। এই আইনে যদি কোনো প্রশ্ন আসে, যদি কোনো সময় উল্লেখ না থাকে, তখন মনে করেন এটা দিনের বেলা। আর যখন রাত উল্লেখ করা আছে, তখন তো রাত আছেই। এছাড়া কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশ। শীত কিন্তু বেশিরভাগ রাতে কাটে না, এখানে শীত কেটে রাত উল্লেখ করে নাই। আর 457-তে কি বলছে? কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করার উদ্দেশ্যে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা রাত্রিবেলায় রাত্রে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ, এখানে রাত ব্যবহার করা আছে। কারাদণ্ডে দণ্ডিত অপরাধ করিবার উদ্দেশ্যে রাতে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ বা শীত কেটে গৃহে প্রবেশ। এরপর আসছে 461 অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ করার আধার ভেঙে উন্মুক্ত করা। অসৎভাবে সম্পত্তি আত্মসাৎকরণ আধার ভেঙে উন্মুক্ত করা। 462 হেফাজতের ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক উক্ত অপরাধ সংগঠন হইলে তার শাস্তি। হেফাজত কর্তৃক ভারপ্রাপ্ত ব্যক্তি যিনি সম্পত্তির হেফাজতের দায়িত্বে আছেন, সেই ভারপ্রাপ্ত ব্যক্তি যদি সম্পত্তি আত্মসাৎ করে, তার শাস্তি। এটা দোকানদার, এটা কিন্তু দোকানের থেকে প্রশ্ন আসে। দোকানের কর্মচারী দোকানের বেচা কিনা করে, তিনি সম্পত্তির দেখার ভারপ্রাপ্ত বা হন, মানে হেফাজত প্রাপ্ত হন, ক্ষমতা প্রাপ্ত হন, সেই ক্ষেত্রে উনি যদি চুরি করে, ওই চুরিটা কখন করে দোকানে থাকতেও পারে মালিক, অথবা দোকানদার থেকে একটু বাড়া যেতে পারে। তিনি যদি আত্মসাৎ করে, তাহলে তিনি কি বলছে, হেফাজতে ভারপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠনে তার সম্পত্তির চুরি, এটা চুরির শাস্তি। আসেন আলোচনা করি 463 জালিয়াতি। 463 জালিয়াতি কাকে বলে? জালিয়াতির বৈশিষ্ট্য কি? জালিয়াতির উপাদান কি? এই জালিয়াতি আর প্রতারণার মধ্যে মূল পার্থক্য কি জানেন? যায় এর মূল পার্থক্য আছে, জালিয়াতি যদি আপনার করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ডকুমেন্টারি থাকতে হবে। হয় ডকুমেন্টারি ইলেকট্রিক অথবা দালিলিক। এই দালিলিক হতে হয়তো লিখা ছাড়া জালিয়াতি হওয়ার কোনো সুযোগ নেই। আর প্রতারণা কি? লিখা হতে পারে, লিখার মাধ্যমে হতে পারে, অন্যান্য কলা কৌশল ছলা বলা কথা বর্ণ দিয়েও হতে পারে। তাহলে প্রতারণা এবং জালিয়াতির বোঝার ভিতর পার্থক্য অনেকেই বাধা ফেলায়। এই প্রতারণা আর এই জালিয়াতের মধ্যে অনেকখানি ডিফারেন্স। তাহলে জালিয়াতি আমরা পড়তেছি কিরকম? সম্পূর্ণ লিখিত দলিল হতে হবে, ডকুমেন্টারি। দালিলিক হতে হবে। এই দালিলিক আবার কিরকম হতে হবে? ইলেকট্রিক, বর্তমানে এখন ডিজিটাল দলিল আছে। ডিজিটাল শরীর খারাপ হলে আসলে কাজ হয় না। তাহলে জালিয়াতি হচ্ছে, জয় খেয়াল রাখবেন, জালিয়াতি হয় 5 ভাবে। জালিয়াতি হয় 5 ভাবে। জালিয়াতি যে করে 5 ভাবে করে, তার উদ্দেশ্য 5 প্রকার, তার প্রমাণ করবেন 7 প্রকার দিয়ে। আর বেশিরভাগই কিন্তু 5 প্রকার দিয়ে মেলা জায়গা মেলা কিছু থাকে। তাহলে আর জালিয়াতি কিভাবে হয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে জালিয়াতি কি? যদি কোনো ব্যক্তি, জনসাধারণ বা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি সাধনের জন্য, এই জালিয়াতি কি জন্য করা হয়? ক্ষতি সাধনের জন্য। ক্ষতি সাধনটা কি? দলিল। আমি যে দলিলটা করলাম, এই দলিল জয় আপনাকে ক্ষতি করার জন্যই এই দলিলটা করলাম, আমার উদ্দেশ্য ভালো না। তাহলে ক্ষতি সাধনের জন্য এই ডকুমেন্টারি করলাম, হয়তো স্বাক্ষর নিছি, অথবা আমি দলিল তৈরি করছি, অথবা আপনাদের এই কাগজ দলিল পাত্র কাগজ করে নেব, আর ইলেকট্রিক ডিভাইস দিয়ে ইলেকট্রিক দলিল, অথবা বাস্তব যে আমাদের দলিল সম্পর্কে ব্যাখ্যা করছিলাম সেই দলিল। তাহলে কি কিসের জন্য? ক্ষতি সাধনের জন্য। প্রথমে আমি জালিয়াতি কেন করব? এই জালিয়াতি করব আপনার ক্ষতি করার জন্য, যা খেয়াল রাখবেন, আপনার ক্ষতি করার জন্য, অথবা কোনো দাবি আদায় করার জন্য। কোনো দাবি কিরকম? আমি আপনার কাছে 500 টাকা পাই, এরকম একটা দাবি, 50,000 টাকা পাই, একটা দলিল করলাম। এই দাবি আদায় করার জন্য এই দলিল প্রতিষ্ঠিত করা হয়। সত্তা প্রতিষ্ঠা করার জন্য। সত্তা কিরকম? আপনার বাবাদের একটা সম্পত্তি ছিল, একসাথে আপনি সনাতন ধর্মের, আমি মুসলিম ধর্মের, কিন্তু আপনার দাদা ব্যবসা করত, ওই ব্যবসার সূত্রে আমি আপনার সম্পত্তি পাই, এরকম একটা সত্তা
প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, মানে কিছু প্রতিষ্ঠিতার দ্বারা সমস্যা সৃষ্টি করতে পারি, এই জন্য জালিয়াতি করে। তাহলে সত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই জালিয়াতি করা হয়। প্রথম বললাম কি, ক্ষতি সাধনের জন্য জালিয়াতি করা হয়, এই ডকুমেন্টারি তৈরি করা হয়। কোনো দাবি আদায় করার জন্য এই ডকুমেন্টারি করা হয়। কোনো সত্তা প্রতিষ্ঠা করার জন্য এই দাবি করা হয়। কোনো সম্পত্তি ত্যাগ করা বাধ্য করার জন্য, সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করার জন্য এই দাবি করা হয়। সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করার জন্য এই জালিয়াতি করা হয়। তাহলে সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করার জন্য এই এটা সাধারণত সিনেমার পর্দায় দেখতে পারবেন। সিনেমার পর্দায় যখন দেখুন দলিলে সই করে না, তাহলে সম্পত্তি তুই লিখে দে, তোর বাড়ি গাড়ি সম্পত্তির মালিক সব আমি। তাহলে সম্পত্তি ত্যাগ বাধ্য করার জন্য, সম্পত্তি যেন আমার থেকে ত্যাগ হয় এবং জয় যেন গ্রহণ করতে পারে পায়, এইরকম করার জন্য একটা দলিল, একটা জালিয়াতি করে একটা দলিল, ডকুমেন্টারি দলিল তৈরি করছে। তাহলে মিথ্যা দলিল এবং কি সম্পত্তি ত্যাগ করার জন্য করছে। পঞ্চম হচ্ছে মিথ্যা দলিল, দলিলের অংশ বিশেষ প্রণয়ন করে। যে দলিলটা করছে ওটা মিথ্যা, এসে দলিল করছে বা তা প্রণয়ন করছে। তাহলে মিথ্যা দলিল বা দলিল প্রণয়ন করার মাধ্যমে জালিয়াতি করা যায়। এটা মিথ্যা দলিল, দলিল প্রণয়নের মাধ্যমে। এই মিথ্যা দলিল সম্পর্কে সামনের দ্বারা করব। এখন আসেন জালিয়াতি কাকে বলে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য, কোনো দাবি, কোনো সত্তা প্রতিষ্ঠা করার জন্য, কোনো সম্পত্তি ত্যাগ করার জন্য বাধ্য করার জন্য কোনো দলিল, মিথ্যা দলিল, দলিলের অংশ বিশেষ প্রণয়ন করে, তাহলে তিনি জালিয়াতি করেছেন বলেই গণ্য হবে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করে বা তার দাবি আদায় করা, মিথ্যা দাবি আদায় করা, কোনো সত্তা প্রতিষ্ঠা করা, কোনো সম্পত্তি ত্যাগ করা বাধ্য করার জন্য, অথবা কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশবিশেষ জালিয়াতির অংশবিশেষ প্রণয়ন করে, তাহলে তিনি জালিয়াতি করেছেন, বা কোনো দলিল তৈরি করে তিনি জালিয়াতি করেছেন বলেই গণ্য হবে। এগুলো জালিয়াতিগুলো। জালিয়াতির উপাদানগুলো কি কি? জালিয়াতির উপাদান হলো ক্ষতি সাধন, কোনো ক্ষতি সাধন করা। 1 নম্বর লিখবেন, কোনো ক্ষতি সাধন করা। 2 নম্বরে কোনো দাবি আদায় করা। 3 নম্বরে কোনো সত্তা প্রতিষ্ঠিত করা। 4 নম্বরে কোনো সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করা। 4 নম্বরে কোনো সম্পত্তি ত্যাগ করতে বাধ্য করা। 5ম নম্বরে মিথ্যা দলিল বা দলিলের অংশ বিশেষ প্রণয়ন করা। মিথ্যা দলিল, দলিলের অংশ বিশেষ প্রণয়ন করা। জয়, অনেকে মনে করে যে কি হয়তো বা 1-2 লাইন এখানে কিন্তু রিডিং লেখা, এর ভিতরেই সব আছে। এই ক্লাস করলি যখন তুমি পড়বা ভাই, তখন পয়েন্ট আউট করবা। আর এই যে যদি পুস্তক সহ লেখা আসে, এই জালিয়াতি যদি সরাসরি বলে জালিয়াতির সংজ্ঞা লেখেন, যখন এইভাবে করে কেউ লেখবে তখন কি তার নাম্বার দেবে? কত বড় হবে। আর আপনি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কথা লেখে, ওই শর্ট করে কথাগুলো টান দিয়ে বাই করে দেন, 5টা কথায় লাইন মতো লেখে বা 3টে লেখলেন, এইভাবে দলিল প্রণয়ন করলে তাকে জালিয়াতি বলে। শেষ। জানা লাগবে, জানা থাকলে বিভিন্ন অ্যাঙ্গেলে লেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এটা যদি জালিয়াতি হয়, যে তুমি কিভাবে প্রমাণ করবা যে আমি জালিয়াতি করছি? তুমি আর ধরে নিয়ে গেছো বাইরে, প্রমাণ করে আদালতে দিবা বা প্রমাণ করে পুলিশ অফিসারে বলবা সে জালিয়াতি করছে, এ প্রমাণ কিভাবে? ওইভাবে না, ওই বইয়ের ভাষায় যেটা লিখতে হবে আমাদের, আমি শিখে দিচ্ছি প্রতিনিয়ত, এটা লিখতেন। আমার কথাগুলো আগের ক্লাসে মনে করেন এক কথা বারবার করে কয়, এটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নের আপনি বহুত প্রশ্ন লিখতে পারবেন। উপাদান, বৈশিষ্ট্য, প্রমাণ লিখবেন। এই অপরাধ সংগঠন হয়েছিল, এই প্রথমেই লিখবেন এই অপরাধ সংগঠন হয়েছিল, ক্ষতি সাধনের জন্য অপরাধ করছিল, কোনো দাবি আদায়ের জন্য করছিল, কোনো সত্তা প্রতিষ্ঠার জন্য করছিল, সম্পত্তি ত্যাগের জন্য করছিল, মিথ্যা দলিল প্রণয়ন করছিল বা তার অংশ বিশেষ, মিথ্যা দলিলের অংশ বা পুরা দলিলের তিনি কি করছিলেন? জালিয়াতি করেছিলেন। এই কাজটা তিনি স্বেচ্ছায় করছিলেন। এইভাবে প্রমাণ করা হয়। ঠিক আছে, এই প্রমাণটা বুঝবেন, তেন্ডুলকরের প্রমাণ। হ্যাঁ, এরকম তো মেলা, প্রত্যেক দায়িত্ব আমি এরকম প্রমাণের দায়ভার, প্রমাণ কিভাবে হয়, এর উপাদান, বৈশিষ্ট্য। হ্যাঁ,
যাক আলহামদুলিল্লাহ, তো এভাবে মনে রাখবেন। আর প্র্যাকটিক্যাল করতে করতে একদিন দেখুন আপনি শিখে গেছেন। এখন আসেন 464 ধারা মিথ্যা দলিল প্রণয়ন। এই মিথ্যা দলিল প্রণয়ন কাকে বলে, এই মিথ্যা দলিলটা কিরকম, আমি আপনার সাথে ছোট ছোট করে কই, আপনি খেয়াল করেন, এতখানি পড়ার দরকার নাই, আমি আপনার কাছে আল্লাহ যতটুকু সুযোগ দেয় বলি। মিথ্যা দলিলটা কিরকম, ধরেন একজন ব্যক্তি একটা দলিল আছে, ডকুমেন্ট কাগজ বা দলিল দলিল সম্বন্ধে ধারণা আছে, এই দলিল মিথ্যা, কিন্তু দলিলের পর স্বাক্ষর সই সিল সব ঠিক থাকে, সবই ঠিক থাকে, কিন্তু যে স্বাক্ষরটা করছে আমি আমার নাম লেখা, আমি যেরকম করি সেরকমই, কিন্তু আসলে ওই স্বাক্ষর আমি করি নাই। এবং আমি যে ওই রকম দলিল তৈরি করতে পারি এটা আইনেও বলা নাই, বা এরকম আমার সুস্থ জ্ঞানে আমি ওই ওই কাজটা করতে পারিনি, এরকম দলিল করলে। এখন দেখেন আমাদের যারা স্যাররা আছে, বড় বড় স্যাররা আছে, এরা অনেক সই টই করে না, আর ঠিক হুবহু একজন দেখতে দেখতে হুবহু নকল করে ফেললো, ওই স্টাম্প সিল মিল স্বাক্ষর মাক্ষর অগ্রগামী টামি সব নকল করে তার সিল চাপড় মারি দিল, বললো যে এই যে জয় আপনার বদলি আদেশ নীলফামারী জেলায় বদলি আছে, নিজ জেলায়। আর আপনি তো দেখলেন যে স্যারের সিও স্যার সাথে মিল আছে, কিন্তু সিও স্যার কি বলবে যে আমি কি বলো যে আমি জয় নিজ জেলায় বদলি করার বিধানেই নাই, আমি সেই জয়কে করে দিলাম, আর ওই স্বাক্ষরটা আমার নাই, সিল মিল লেখা টাকা টাইম স্মারক সবই ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওই স্বাক্ষরটা ওই সারের না। তাহলে এটা হচ্ছে কি মিথ্যা দলিল, এটা হচ্ছে মিথ্যা দলিল। মিথ্যা দলিল প্রণয়নের প্রথম ধাপ 1 নম্বর, মিথ্যা দলিল 3 প্রকার। জালিয়াতি হচ্ছে 5টা উপাদান, জালিয়াতির উপাদান 5টা, বৈশিষ্ট্য 5টা, প্রমাণ লাগবেন 7টা দিয়ে। আর মিথ্যা দলিল প্রণয়ন হচ্ছে 3 ভাবে করা যায়, মিথ্যা দলিল প্রণয়ন করা যায় 3 ভাবে, মিথ্যা দলিল প্রণয়ন করা যায় 3 ভাবে। তা প্রথম ধাপ চলে গেল, যদি কোনো ব্যক্তি এমনভাবে দলিল প্রণয়ন করছে সিল চাপ্পর সব ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি এই দলিল প্রণয়ন করে যার নাম বলা আছে যিনি সই করছেন আসলে সেই ব্যক্তি তিনি না, সেই ব্যক্তি বলছেন আমি এর কাজ করি নাই, এই সই আমার না, এই দলিল মিথ্যা দলিল। 2 নম্বর হলো কিরকম দলিল, মিথ্যা দলিল, জয় খেয়াল করেন, আমি আর আপনি একটা ডকুমেন্ট জারি করছি, একটা চুক্তিপত্র করছি আইনানুগভাবে যে আমরা দুইজন, আপনি শিরোমণি চাকরি করেন, আমি খুলনায় সদরে চাকরি করবো, এ আমাদের একটা বুঝপড়া আছে, আপনি খুলনার দিকে আসবেন না, আমি শিরোমণি যাবো না, এটা আমাদের একটা বুঝপড়া আছে না, দুইজন মাইনে সাক্ষী সমাজ মিলে লেখালেখি করে নিয়েছি। এই দলিলটা ধরেন, এই দলিলটা খেয়াল করেন, এই দলিলের আমি আমি এর কোনো একটা যদি বয়সীমার ফুটাও দেই, এর সীমিত একটা অংশ, বৃহৎ অংশ, ক্ষুদ্রতম অংশ, সমস্ত অংশ, এর যে কোনো একটা অংশের যদি পরিবর্তন, পরিমার্জন, রূপগত পরিবর্তন বা সংশোধন করে লেখি, হ্যাঁ যদি ভালো করে লেখি, সঠিক করে লেখি, এটা বয়সীমা ফুটা আছে, বালান 5, ওইখানে এটা সংখ্যা লেখা ছিল 500 টাকা, সেখানে 5টা কথায় লেখা নাই, আমি কথায় আবার লিখে দিই 5 টাকা, 500 টাকা, তাই না? এইরকম কিছু যোগ বিয়োগ পরিবর্তন পরিমার্জন, যোগ বিয়োগ পরিবর্তন পরিমার্জন যদি করে ফেলেন তাহলে এটা জাল দলিল। তাহলে এটা কি দলিল? জাল দলিল। আমি আপনি জমি জাতি রেজিস্ট্রি করছি, সঠিকভাবে চুক্তিবদ্ধ করে জমি রেজিস্ট্রি করছি, দলিলে কোনো ভুল নাই, মানে নিতে সাক্ষী সমাজ ঠিকই আছে, দলিলে কোনো ত্রুটি নেই, আমরা দুজন মিলে করছি, কিন্তু এই দলিল আপনি জ্ঞান খাটা করছেন কি, রিজাল স্যারের নামের পিছনে তো বাসিন্দার ফুটা আছে, কিন্তু ফুটাটা তো ভালো হয় নাই, আমি গোল করে লিখি, আপনি কি করছেন, ফুটাটা গোল করছেন, এই দলিলটা কি হয়ে গেল? জালিয়াতি হয়ে গেল, জাল দলিল, মিথ্যা দলিল বলে, জালের মিথ্যা দলিল বলে প্রণয়ন হয়ে গেল, কারণ আপনার ফুটা ফুটা গোল করতে বলে নাই। আমরা সম্মত ইসলাম ওইভাবেই, ওই লেখাটা ওইভাবেই থাকবে, আপনি যখন আমার নামের আগে রয়্যাল দিলেই আপনি কি করলেন, আমি হয়তো রেখার যে লেখা ছিল আপনি জানেন সে তো রয়্যাল দিলে ভুল করে কম্পিউটারে বা একজন লিখে ফেলাইছে, কিন্তু আমরা তো সবাই ছিলাম, এটা দোষের কিছু না, আমি রয়্যাল রিজাল্ট লিখি, এই আপনি মিথ্যা দলিল প্রণয়ন করলেন। তাহলে 2 নম্বরে কি বলছে, দলিল সঠিক, দলিল সঠিক সুন্দর দলিল, কিন্তু ওই দলিলের কোনো অংশ বিশেষ, ছোট অংশ বা বৃহৎ অংশ, সম্পূর্ণ অংশ বা বিন্দু মাত্র কোনো অংশ যদি আপনি পরিবর্তন, পরিমার্জন, রূপগত পরিবর্তন করেন, তাহলে অথবা লাল কালি ছিল কালা কালিতে রাখতেন, কালা কালি ছিল লাল কালিতে রূপান্তরিত করলেন, এই দলিল মিথ্যা দলিল বলেই প্রমাণ হবে। তাহলে 2 নম্বর বলছেন দলিল সঠিক, কিন্তু ওই দলিলের আগে পরে আমি আপনি ফুটা দিয়ে ফেলাইছি, জ্ঞান খাটাইছি, অথবা বালান করে লিখতে গিয়ে যে টাকার অঙ্ক তো 2 ভাবে লেখা যায়, একটা সংখ্যায় লেখা আছে আর কথায় লেখা নেই, আমি কথায় লিখে দিলাম, কথায় লেখা আছে সংখ্যায় লেখা নেই লিখে দিলাম, ভালো মনে করে করতে গেছেন, ওটা মিথ্যা দলিল প্রণয়ন হয়ে গেছে, ওটা মিথ্যা দলিল, ওটা সঠিক নেই, আগে কিন্তু সঠিক ছিল। 3 নম্বরটা কি বলছে, 3 নম্বর দলিল আছে এমন এক দলিল প্রণয়ন করছেন যে দলিল প্রণয়ন করার সময় আমি আর আপনি বা যার সাথে আপনি এই দলিল প্রণয়ন করছেন
তার বয়স সঠিক সময় তার বয়স মাপকাঠি অনুসারে ওই দলিলের আত্মপাত্য সম্পর্কে সে জানে না, ওই চুক্তি সম্পর্কে সে জানে না, সে মানসিক অসুস্থ ছিল, সে নেশাগ্রস্ত ছিল, সে আকস্মিক উত্তেজিত ছিল, বা সে বিবেকাগ্রস্ত ছিল, তার বয়স কম ছিল। এইসব কারণে যদি আপনি দলিল প্রণয়ন করেন এবং ওই দলিল মিথ্যা দলিল বলেই প্রণয়ন হয়ে যাবে। তাহলে মিথ্যা দলিল কখন আসছে? আপনি যে দলিলটা আমি আর জয়ের কাছে আমি লিখে নিয়েছি, জয় তো ডিপার্টমেন্ট সম্পর্কে ধারণাই নাই, অথবা ডিপার্টমেন্ট সম্পর্কে বোঝেই না, বয়স 18, চাকরি দিয়ে আছে, কিন্তু আমি এমন একটা চুক্তিবদ্ধ আপনার সাথে করলাম, আপনি ভবিষ্যতে অনেক ক্ষতিগ্রস্ত হবেন, আপনি জানতেন না। কিন্তু দেখলেন যে রিজার্ভ সিনিয়র লোক, সে আমার স্টেরিং করাইতেছে, সে আমার শিক্ষক আইন ক্লাস করছে, আমি তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাই। তাহলে আপনি যত সুস্থ লোক, ভালো মানুষ, কিন্তু আপনি যে সাক্ষ্য করতেছেন, এই সাক্ষ্যের পরিমাণ পরিধি, যে দলিল আমার সাথে প্রণয়ন করতেছেন, এই দলিল সম্পর্কে আপনার ধারণা নেই। আপনার ভবিষ্যতে কি ধরনের বিপদ হবে আপনি আন্দাজি করতে পারেন নাই। আর যে পাগল ব্যক্তি, যে নেশাগ্রস্ত ব্যক্তি, অথবা সে রাগান্বিত ছিল, এমন মানসিক বিবেকাগ্রস্ত ছিল, তার বউ হাসপাতালে, মেয়ে বিয়েতে গেছে, পালা গেছে, বা একটা ঝামেলা হয়েছে, ছেলে আসছে হয়তো একটা সমস্যায় পড়ছে, এইরকম জর্জরিত অবস্থায় আপনি একটা দলিল প্রণয়ন করছেন তার কাছ থেকে, এই দলিলটা মিথ্যা দলিল, এই দলিলটাও মিথ্যা দলিল। এখন একজন যদি পরের দিন এসে কয় এই মিথ্যা দলিল করতে কিন্তু 10 মিনিট লাগে নাই, মিথ্যা দলিল করতে আমাদের 10 মিনিটই লাগে, আর আপনি বলেন মিথ্যা দলিল মাত্র 3 সেকেন্ড বা 5 সেকেন্ডে, ওর পর আর আমার পড়ার ভিতরে পার্থক্য যদি না থাকতো, তাহলে এখানে আমরা দীর্ঘ সময় পড়তাম না, আর এমসিকিউ তো বলতাম না যে 38, 40টি, 42টি আমাদের হবে। ঠিক আছে? তাহলে আপনি জানলেন যে সুস্থ লোক, যদি আপনি সুস্থ লোক, কিন্তু আপনার পরিধি সম্পর্কে আপনার ধারণা নাই। জয়, এই যে সই করে বলছেন, আপনার এই সইয়ের তারতম্য সম্পর্কে ধারণা নাই, ভবিষ্যতে আপনার সম্পত্তি বা বড় ধরনের ক্ষতি হবে, এটা না জানি সই করছেন, মিথ্যা দলিল। আপনি মানসিক বিভেদগ্রস্ত ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন, এই সম্পাদন সম্পর্কে আপনার সুস্থ ধারণা ছিল না, এছাড়াও আপনার বয়সও পরিপক্ত ছিল না। সেই ক্ষেত্রে যে দলিল প্রণয়ন করে, মিথ্যা দলিলগুলোই গণ্য হবে। খেয়াল করেন, নাম্বার 1, এই মিথ্যা দলিল, এটা আসতে পারে এমসিকিউ, তখন লিখবেন, এতখানি বই ধরে লিখলে 3 দিন সময় লেগে যাবে। উদাহরণ পড়বেন, মিথ্যা দলিল কাকে বলে, মিথ্যা দলিলের কি কয়ভাবে মিথ্যা দলিল হয় প্রমাণ করেন, মিথ্যা দলিলের উপাদানগুলো কি কি আসলো 5 নম্বরে। মিথ্যা দলিল আপনি তখন লিখতেন ছোট করে, এমন এক দলিল যে দলিলের স্বাক্ষর ছিল এবং লেখা সবই সঠিক ছিল, কিন্তু স্বাক্ষর ওই ব্যক্তির না। কথাটা শেষ হয়েছে, 2 লাইনে আছে। এরপর এটা লিখবেন, দলিলটা সঠিক, 2 নম্বর লিখবেন, মূল দলিল সঠিক ছিল, কিন্তু দলিলের কোনো অংশ বিশেষ, ক্ষুদ্রতম বা বৃহত্তর অংশের পরিবর্তন পরিমার্জন করলে এটা মিথ্যা দলিল হবে। ঠিক আছে? 2 লাইন। আর একটা 2 লাইন এবার আসেন, 3 নম্বর হচ্ছে লেগে, এই মিথ্যা দলিল, যে দলিলটা প্রণয়ন করা হয়েছে, সেই দলিলের প্রকৃত সম্পর্কে তার ধারণা ছিল না, সে নেশাগ্রস্ত ছিল, পাগল ছিল, বা অপরিণত বয়স্ক ছিল। বুঝে গেল? এটা লাইন আছে মনে হয় 30টি, মানে 1 2 3 4 5, 5 আর 6 11, 11 11 আছে 20টি। এই যে লেখাটা জানে না, আমারও এক সময় এরকম দিন ছিল, মিথ্যা দলিল কয়েছে, আর প্রথমে খাতাতে বাই করে 343 লেখা শুরু করবো, লিখতে লিখতে চলে আসবে বন্ধু, ও ভাই হইল 3 পাতা করে লেখলেন 5 নম্বরের, কিছু হয়, এই জন্য পড়ার দরকার আছে। ভিতর থেকে দেন কত কিছু জানলাম, এর কোনো চিহ্ন, কোনো অংশ, কোনো প্রতীক, এটা হলেই মিথ্যা দলিল। তাহলে যাক, জয়, আল্লাহ দিলে অল্প কাশি আছে, আগামীকাল যদি আরো সুস্থ হই, ইনশাল্লাহ ভালো ক্লাস নিতে পারবো। কালকে নাইট আছে, দেখা যাক। তাহলে 465 হচ্ছে জালিয়াতির শাস্তি। তাহলে 465 জালিয়াতির শাস্তি, জালিয়াতির সংজ্ঞা বললাম 463, তার শাস্তি 465। এখন আসেন 466, আদালতের নথি বা সরকারি রেজিস্টার ইত্যাদি জালিয়াতি। আদালতের নথি জালিয়াতি করে সরকারি কর্মচারীর একটা শাস্তি পড়ছিলাম, যা এটা জানা আছে? আদালতের কাগজপত্র যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে বা করেন মানুষের, হ্যাঁ 260, আরেকটা আছে, এক্সেসরি আদালতের কথাই বলছে, ওটাও ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে লেগে 219, ওই যে আদালতের যে, মনে পড়ছে? মানে আদালতের কথা মনে লেখা আছে 219 হচ্ছে এরকম, যদি কোনো ব্যক্তিকে এই আদালতের রায় বা আদেশ, ডিগ্রি নষ্ট করে বলে, শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য
তার দণ্ড থেকে রক্ষা করার জন্য যদি আদালতের এই আদেশ সাদেশ নষ্ট করে ফেলে না, সেই ক্ষেত্রে তার শাস্তি। ওরা গুরুত্ব দেয়নি, আমরা পড়ি নাই, এটা পড়াতে এসে বললাম এই কারণেই, কারণ পড়ি নাই বলে কি আপনাদের, হ্যাঁ আচ্ছা 219টা একসময় দিয়ে বুঝেন, পরে 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 বলবানে। তো আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার, হ্যাঁ আদালতের নথিপত্র সরকারি রেজিস্ট্রি জালিয়াতি। ওই যে রিপোর্ট করছে, মনে হচ্ছে রিপোর্ট করছে, মানে রিপোর্ট করছে একটা লোকের উপকার করবে, যেন শাস্তির হাত থেকে বাঁচে যায়, সম্পত্তি বাজে হাত থেকে বাঁচে যায়। ওইটা কিন্তু কাগজের এক ধরনের জালিয়াতি করে ফেলছে, ঠিক আছে। ও ভুল ভুল নথি প্রণয়ন করছে, আদালতের লোকজন, আদালতের শাস্তি। আর এখানে বলছে আদালতের নথিপত্র সরকারি রেজিস্টার। এই সরকারি রেজিস্টার গুলো কিরকম? এমসিকিউ, এখানে এমসিকিউ হয়। আদালতের নথিপত্র তো আপনার ধারণা আছে যে আদালতের যে কার্যক্রম 119%, 219%, তারপরে 260। আর এইখানে যেটা বলতেছে আদালতের নথিপত্র, ওইগুলো দিয়ে দেন আদালতের নথিপত্র। এবার সরকারি রেজিস্টার, সরকারি রেজিস্টার গুলোর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু রেজিস্টার আছে। জন্ম নিবন্ধন রেজিস্টার আছে না, জন্ম নিবন্ধন রেজিস্টার আগে থানায় থাকতো, আমাদের পিআরবির ভিতরে পাবো। তারপর ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান, যেখানে যে শ্রাদ্ধ করা হয়, তোমাদের ধর্মীয় যারা যে সমাধি করে না, শ্মশান কাটাতে না, পুরা দেয় না, ওখানে একটা রেজিস্টার থাকে। এছাড়া আমাদের ধর্মের যে যারা আমাদের যে, তুমি তো খুলনার ওই এলাকার, শহরে আমাদের টুথপাড়া আছে, গোয়ালখালী আছে। এই টুথপাড়া গোয়ালখালী বড় বড় আছে, বড় কবরস্থান আছে, হ্যাঁ। এইখানে একটা রেজিস্টার থাকে, ওটা কিন্তু সরকারি রেজিস্টার। কে কখন মারা গেল, কিভাবে মারা, যা তার কিছু বিবরণ, তার নাম ঠিকানা লেখা লেখা থাকে ওই রেজিস্টারে, হ্যাঁ। বিবাহ বিবাহ রেজিস্টার, বিবাহ তালাক রেজিস্টার, ওটা একটা সরকারি রেজিস্টার। বিবাহ তালাক রেজিস্টার, এটা সরকারি রেজিস্টার, হ্যাঁ। এই রেজিস্টার কিন্তু সরকারি। এই রেজিস্টার যদি আপনি আমি জালিয়াতি করি, মিথ্যা করে ফেলে, তাহলে তার শাস্তি হলো 466 ধারা। এইটা বোঝালাম এই জন্যই, যখন তোমার অন্য আইনের কথা আলোচনা করতে গেছি, তখন তোমার এটা হলো 402, 260, 419 এক ধরনের ধারণা আছে কি বললো, ভুলভাল বললো কিনা। তুমি এই 204, 219 আর এই 466 কি বুঝলে, এর মধ্যে কি পার্থক্য আছে বুঝলে আমার ফোনে জানাবা, ঠিক আছে। ক্লাস তো বড় হয়ে যাচ্ছে, আর বেশি করবো না। 467 মূল্যবান জামানত, হুইল ইত্যাদি জালিয়াতিকরণ। মূল্যবান জামানত, হুইল ইত্যাদি জালিয়াতিকরণ, এর সংজ্ঞাটা আমরা কোথায় পড়ছিলাম? মূল্যবান জামানত, এই সংজ্ঞাটা কিন্তু পড়ছিলাম দণ্ডবিধি আইন 30 ধারা, এবং হুইল হুইল এর সংজ্ঞাটা পড়ছিলাম 31 ধারা। তাহলে পরে ওই সংজ্ঞাগুলোতে আগে আগে খুব আসতো এসব সংজ্ঞা, কিন্তু এখন এসব সংজ্ঞাতে আসে না। ওই এইসব মানে ওইসব সংজ্ঞাতে আসে না, আসে কোথার থেকে? অনিষ্ট, চুরাই মাল, জালিয়াতি, প্রতারণা, তারপরে বেআইনি সমাবেশ, তারপরে আছে তারপর আছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, এইগুলোর থেকে আসে, যা আপনার পড়া লাগবে, যা আপনার অনেক বোঝার আছে। আর আগে আমি দেখছি আসতো কিরকম, মূল্যবান জামানত, হুইল, ডাইরেক্ট আসতো, আর ওইভাবে ওরা লিখতো, আর অন্য কায়দায় প্রমোশন তারা পাইতো। তাহলে মূল্যবান জামানত, হুইল ইত্যাদি যদি কেউ জালিয়াতি করে, তার শাস্তি হলো 468 ধারা। এখন এই এই আইনটা যদি আমি ওই ওই 30 আর 31 সংজ্ঞা কিন্তু পড়াইছিলাম না, তখন যদি আমি বলতাম 467 দ্বারা কিন্তু শাস্তি, যদি এটা কেউ জালিয়াতি করে, এই কাগজটা, এই মূল্যবান জামানত বা হুইল যদি কেউ ছিঁড়ে ফেলে, পাঠের অযোগ্য করে ফেলে, আদালতে ব্যবহার করা লাগবে, এরকম কিছু যদি কেউ করে, তার শাস্তি কিন্তু 260 দ্বারা। তাহলে কিন্তু মানুষ পড়তো না, মনে করতে এত কিছু জানা যায় না, এত জানে পড়বো না। নিতান্ত ভাই এত জানার পরে র্যাং হয়, আর এত যদি বলার পর আপনি বয়তে চলে যান, ও র্যাং হবে না, ঠিক আছে। এই জন্য বলি না, বললে অনেকে আবার মনে করে যে হয়তো বেশি বললো বা পড়বো না, তাদের ভাবে সবাই বলি, কম কম করে কই। তারপরে চলে যাবো হচ্ছে জাল দলিল। জাল দলিল কি? সম্পূর্ণ বা আংশিক। 470 এখানে বেশি পিসার নেবা না হয়, পিসার নেবা হলো 463, 464, 465, 466 লাগবে না, 467। এই মানহানি করা জালিয়াতি এগুলো এত লাগে না, এগুলো কখনো আসে না, কিন্তু জালিয়াতি 63, 64, 65, 66 এই 4 দিয়েই পড়েন। এই 4 দিয়ে পড়লে আপনার অনেক কাজে লাগবে। 470 হলো জাল দলিল। 470 হলো জাল দলিল কিরকম? সম্পূর্ণ বা আংশিক, এর অক্ষর বর্ণ চিহ্ন যে কোনো অংশ আপনি পরিবর্তন পরিমার্জন করছেন, জাল দলিল হবে।
এই জাল দলিল আর নকল করা এই সম্পর্কেটা ব্রিফ করে আপনি আমাদের একসময় লিখে পাঠাবেন তো। এই 470 আর নকল করা, নকলের সংজ্ঞা আসে দেখবেন। হ্যাঁ, কত নকল জন্য কত 28 না কত, এই তাহলে 28 আর 470 একটু বুঝবেন। আপনার কাছে আমার ভালো লাগে, তুমি তুমি ভাই পড়ো, ভালো বেশি পড়ো, ক্লাস রেকর্ডিং হচ্ছে, এইগুলো যদি বুঝে পড়া যায় তাহলে অনেক উপকার হবে। তাহলে আজকে আর পড়বো না। হ্যাঁ।